ওয়াসেনাথ একটা রেস্টুরেন্টে বসে আছে। চোখে মুখে তার প্রবল আগ্রহ। তার ঠিক সামনেই দুজন লোক বসে আছে, একজন তার বাবা আর একজন তার দাদা শ্বশুর। ওয়াসেনাথের চিৎকার শুনে তার বাবা তার কাছে আসলেই সে তার বাবাকে সব বলে আর তিনি অরিয়ানের দাদার সাথে দেখা করাতে নিয়ে আসে। ওয়াসেনাথ অতি আগ্রহের সাথে বলে উঠে, আব্বু এবার তো বল। বলছি। আমি আর ইমান একই ভার্সিটিতে পড়তাম, দুজি প্রিয় বন্ধু ছিলাম। কলেজ একসাথেই পার করেছি দুজনে। আমাদের সাথে ভার্সিটিতে এসে অমিতার পরিচয় হয়। আমি আর ইমান মানে ইহানের বাবা মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলাম। অমিতাও তেমনি। তিনজনের বন্ধুত্ব খুবই গভীর ছিল। এর মাঝেই আশিকের আগমন মানে অরিয়ানের বাবার। প্রথম দিনই আশিকের সাথে আমার পরিচয় হয় একটা গাড়ির নিচে তাকে পড়ে যাওয়া থেকে ওকে বাঁচাতে গিয়ে। আমিই ওকে ইমান আর অমিতার সাথে পরিচয় করিয়ে দিই। আশিক সুদর্শন ছেলে ছিল, সাথে কোটিপতি বাপের ছেলে। তোমার দাদা মারা যাওয়ার পরে আমি খুব ভেঙে পড়ি, তখনও আমাকে নিজের বাড়ি নিয়ে আসে। সেই থেকেই ওর বাবাকে বাবা ডাকা। আমাদের চারজনের বন্ধুত্ব ভার্সিটি বিখ্যাত ছিল, যেখানে যেতাম একসাথে। আমাদের সবার মাঝে শুধু আশিকই কোটিপতি ছিল। অমিতা অতি সুন্দরী নারী ছিল, এক কথায় যাকে বলে হুরের মতো সুন্দরী। আশিক প্রথম দেখাই অমিতার প্রেমে পড়ে যায়, যা ধীরে ধীরে ভালোবাসায় রূপ নিতে শুরু করে। আশিক আমাকে একদিন ডেকে বলে, ভাই আমি তো প্রেমে পড়েছি। কার? অবাক হয়ে, অমিতার। আমি ওকে সত্যিই খুব ভালোবেসে ফেলেছি, কিন্তু ভয় করছে বলতে। বললে যদি আমাদের ফ্রেন্ডশিপ ভেঙে দেয় কি হবে এটা ভেবেই ভয় পাচ্ছি। আমি এটা শুনে অনেক অবাক হয়েছিলাম, কিন্তু তবুও ওর মনের অবস্থা বুঝতে পেরে বলে দিয়েছিলাম, বলে দে, যা হবে দেখা যাবে। আশিকও বলে দিল। খুব সুন্দর করে প্রপোজ করেছিল অমিতাকে। অমিতাও রাজি হয়ে যায়। তার ভাব দেখে মনে হয়েছে সে এমনটাই আশা করেছিল। শুরু হয় ওদের নতুন পথ চলা। সারা দিন দুজনে প্রেমে ব্যস্ত। এভাবেই কেটে যায় একটা বছর। আশিক শুধু মাস্টার্স করেছে আমাদের সাথে, বাকি পড়া দেশের বাইরেই করেছে সে। পড়া শেষে সবাই কাজ খোঁজা শুরু করে, আমিও তাই করছিলাম। হঠাৎ আশিক আমাকে আর ইমানকে তার অফিসে জয়নিং লেটার দিয়ে জয়েন্ট করতে বলে। প্রথমে রাজি না হলেও তোমার মার কথা ভেবে রাজি হয়ে যাই। মার কথা ভেবে মানে? কথার মাঝেই ওয়াসেনাথ প্রশ্ন করে বসে। তোমার মার সাথে অনেক আগে থেকেই আমার রিলেশন ছিল, যদিও দুজনেই দু জায়গায় ছিলাম, তবুও ভালোবাসার কমতি ছিল না। আমি তাড়াতাড়ি তোমার মাকে বিয়ে করতে চেয়েছি, কারণ মামা মানে নানা তোমার মাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিতে চাচ্ছিল। চাকরি পাওয়ার পরে আমি বাড়ি চলে যাই, তারপরেই সমস্যার শুরু। আমি বাড়ির সব সামাল দিতে শুরু করি, যা সামলাতে সামলাতে আমার 1 বছর লেগে যায়, আর এইদিকে অমিতাও 1 বছর ধরে গায়েব হয়ে যায়, সাথে ইমানও। বাবা মানে আশিকের বাবা আমাকে একদিন কল করে আশিকের খারাপ অবস্থার কথা বলে। আশিকও তো পাগলের মতো হয়ে গেছে, অমিতা অমিতা করে। আমি আবার ঢাকায় ব্যাক করি। তোমার মাকে তখনও আমি বিয়ে করিনি। তোমার নানা মেনে নিতে চাচ্ছে না। তিনি আমাকে আরও যোগ্যতা অর্জন করতে বলে দেয়। ঢাকা এসে আমি আশিকে সামলাতে শুরু করি।
কিছু দিন যাওয়ার পরেই একদিন অমিতা এসে আশিকে জড়িয়ে ধরে বলে উঠে, আসলে আমার বাবা মারা গিয়েছিল, তাই আমি এতদিন মাকে সামলাতে সামলাতে আর আসতে পারিনি। আমি অনেক সমস্যার মাঝে ছিলাম, তাই তোমাকে কল করতে পারিনি। এমন হাজারো কথা বলে আশিকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে নেয়। আমি মানা করেছিলাম, কিন্তু ভালোবাসা জিনিসটাই অন্ধ হয়। কিছু ভালোবাসায় অন্ধ হওয়া ভালো, আবার কিছু ভালোবাসার প্রতি অন্ধ হলে সব শেষ হয়ে যায়, যেমনটা আশিকের সাথে হয়েছে। অমিতার সাথে সাথে ইমানেরও আবির্ভাব হয়। আশিক বন্ধুত্বের খাতিলে আমাদের নিজের কোম্পানিতে চাকরি দিয়ে দেয়। আমিও যোগ্য হওয়ার পিছনে পড়ে যাই, নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। এভাবে কিছু দিন যাওয়ার পরেই আশিক একটা খুশির সংবাদ শোনায়, আশিক বাবা হবে। এটা আসলেই সবার জন্যে খুশির সংবাদ ছিল। আশিক নিজের সব টাইমই অমিতার পিছনে দেওয়া শুরু করে, আর এদিকে ইমান নানাভাবে কোম্পানির টাকা সরানো শুরু করে। আমি কিছু বললে আশিকের কাছে আমার নামে উল্টাপাল্টা শুনিয়ে দেয়। আশিক আমার পক্ষে থাকতে চেয়েও পারে না অমিতার জন্যে। আমি ভার্সিটি লাইফ থেকেই এটা লক্ষ্য করেছি। অমিতার ইমানের প্রতি আলাদা দরদ আছে, তবে তেমন গায়ে মাখিনি। নিজের জীবনে অধিক প্রবলেম ছিল বলে কাউর ব্যাপারে আর বেশি ভাবনা চিন্তার সময় পাইনি। এই দিকে আশিকের একটা ছেলে হয়, অরিয়ানই তার ছেলে। অমিতা আর আশিকের ছেলে অরিয়ান। ইমান নানাভাবে আমাকে আশিকের কাছ থেকে দূরে ঠেলে দেয়। আসলে বউ নামের বস্তুর কারণেই এটা সম্ভব হয়েছে, তা না হলে ইমান এমনটা করতে পারত না। কোনোভাবে 1 বছর কাটার পরে আমি নতুন চাকরি খুঁজে বাড়ির কাছাকাছি সেখানে চলে যাই। তারপরে আর আশিকের সাথে যোগাযোগ হয়নি। আসলে আমিই করিনি, এক প্রকার চাপা অভিমান জমা হয়েছিল। আমি বাড়ি গিয়ে তোমার নানাকে মানাতেই 2 বছরের মতো লেগে গেছে। তারপর নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম। কেটে গেল অনেক বছর। তুমিও দুনিয়াতে চলে এসেছিলে। একদিন খবরের কাগজ পড়ার সময় আশিকের মৃত্যুর কথা পড়ি আমি কিছু সময়ের জন্যে থমকে গেছিলাম। সেখানে লিখা ছিল ও আত্মহত্যা করেছে। কিন্তু আমি এটা জানি ও এমন করাতে পারে না। তারপর তোমাকে আর তোমার মাকে নিয়ে আমি ঢাকা চলে আসি। অনেক খোঁজ খবর নিয়ে জানতে পারি আশিকের সব সম্পত্তি এখন অমিতা আর ইমানের নামে। ইমান অমিতাকে বিয়ে কখন করল আর তাদের একটা ছেলে কখন হলো আমি কিছুই জানি না। আমি ভেবেছিলাম আশিকের ছেলেই ওদের ছেলে নামে পরিচয় পেয়েছে, কিন্তু ব্যাপারটা তেমন না। পরে বুঝতে পেরেছি। তখন তাদের সাথে কি হয়েছিল এটা তোমার দাদাজানকে জিজ্ঞেস করো, চোখের পানি মুছতে মুছতে বলে উঠে। 3 জনের চোখেই পানি, তবে ওয়াসেনাতের কান্নার মাত্রা বেশি। তার কেন যে এত কান্না পাচ্ছে এটা সেও জানে না। কান্না জড়িত চোখে সে দাদার দিকে তাকায়। অরিয়ানের দাদা চোখের পানি মুছতে মুছতে চশমাটা চোখে দিয়ে বলতে শুরু করে, অরিয়ান প্রচণ্ড বদমেজাজি ছেলে। ছেলেরা সাধারণত রাগী হয়, কিন্তু অরিয়ানের বিষয়টা ভিন্ন। যে ছেলে নিজের বাবাকে নিজের চোখের সামনে খুন হতে দেখে আর বাবার খুনের সাথে তার মায়ের হাত আছে এটাও নিজের চোখে দেখার পরে এমন হওয়াটাই কি স্বাভাবিক নয়? আজ থেকে 15 বছর আগে অরিয়ানের বয়স তখন 10 কি 11 বছর। এই 10-11 বছরে সে যদি সবচাইতে কম কারো অযত্ন পেয়ে থাকে তবে তা তার নিজের মায়ের। আমি আমেরিকাতেই ছিলাম। আশিক প্রায় কল করে বলতো অমিতা অরিয়ানের সাথে তার সাথে বাজে বিহেভিয়ার করে।
এছাড়াও কারণে অকারণে নানা সময় অরিয়ানকে মারধর করে। কিন্তু তখন অরিয়ান খুবই শান্ত ছেলে ছিল, তেমন একটা দুষ্টুমি করত না। এক প্রকার তার মতো ছেলেই ছিল না। আমি এত কিছু শুনে বিদেশ থেকে দেশে চলে এলাম। এসেই আমি অমিতার রং ঢং দেখেই বুঝতে পারলাম কেমন মেয়েকে আমার ছেলে নিজের বউ করেছে। তার রাত করে বাসায় ফিরা, পার্টি, ছোট জামা পরা আমাকে অবাক করেছে, তার চাইতেও অবাক করে অরিয়ানের প্রতি তার বাজে ব্যবহার। এভাবে কিছু দিন যাওয়ার পরে একদিন আশিক তাড়াহুড়া করে বাসায় এসে আমাকে বলে আমাকে আর অরিয়ানকে নিয়ে বিদেশে চলে যাবে, আর তাও কিছু সময়ের মধ্যে। আমি বুঝতে পারছিলাম না কি হয়েছে, তবে তাকে বেশ উত্তেজিত লাগছিল। আমি কিছু জিজ্ঞেস করতেই বলে উঠে পড়ে সব বলবে। আমাদের জীবন নাকি ঝুঁকিতে আছে। বাসা থেকে বের হওয়ার সময় অরিয়ান জিদ ধরে সে তার মাকে ছাড়া যাবে না। আসলেই ছেলেটা তার মাকে খুব ভালোবাসত। আশিক অনেক বুঝিয়ে বলে অমিতা এয়ারপোর্টেই আছে, সবাই বাহিরে বের হতে পা বাড়াবো, ঠিক তখনই অমিতা, ইমান, তার ছেলে ইহানার সাথে কিছু সিরিয়াল কিলার নিয়ে হাজির হয়, যাদের আমি বিভিন্ন পেপারে দেখেছিলাম। তারা আমাদের সবাইকে বেঁধে ফেলে, শুধু অরিয়ান বাদে। এবার আমি কিছু কিছু বুঝতে পেরেছি। আসলে সেদিন আশিক ওদের আসল রূপ সম্পর্কে জেনে গিয়েছিল। আশিকে ব্ল্যাকমেইল করে যদি সবকিছু তাদের নামে না লিখে দেয় তবে অরিয়ানকে মেরে ফেলবে। অরিয়ান অমিতাকে বারবার বলছে, মা কেন এমন করছো? আমি তো গড বয় হয়ে গেছি, এখন আর তোমার সামনেও যাই না। তারপরেও কেন বাবাকে কষ্ট দিচ্ছে? কিন্তু অমিতার কথা অরিয়ান নাকি তার ছেলেই না। আসলে ইমানি ওকে বলেছে তার সন্তান নাকি হওয়ার সময়ই মারা গেছে। কিন্তু আসলে সত্য এটাই, অরিয়ান অমিতার নিজের নারী কাটা ছেলে। আশিক ছেলের জন্যে সব করতে পারে, তাই সব তাদের নামে লিখে দেয়। এবার অমিতা বলতে শুরু করে, আশিক আমি কখনোই তোমাকে ভালোবাসিনি, আমি তো ইমানকেই ভালোবেসেছি, আর ইমান আমার প্রথম স্বামী। তুমি জানতে চেয়েছিলে না 1 বছর আমি কোথায় ছিলাম? আমি বলছি, আমরা বিয়ে করেছি আগেই, কিন্তু হঠাৎ আমি প্রেগন্যান্ট হয়ে পড়ি, তাই তোমার সামনে আর আসিনি। কারণ একটাই, তুমি জানলে আর আমাকে বিয়েও করবে না, আর আমি তোমার এই বিশাল সম্পত্তির মালিকও হতে পারবো না। প্রথম থেকেই ইমান আর আমার প্ল্যান ছিল তোমার সম্পত্তি নিজেদের করা, আইএস, আলিসান করে জীবন পার করা। কিন্তু আমার ছেলে হওয়ার পরে আর এগুলো করতে চাইনি। ইমানের কথায় আবার তোমার কাছে আসা। আর হ্যাঁ, আমার ছেলে ইহান, 14 বছরের একটা ছেলেকে সামনে এনে তারপরে তোমাকে বিয়ে, বাচ্চা নেওয়া সবই নাটক ছিল। কিছু দিনের মধ্যেই এত বছরের প্ল্যান শেষ হয়ে যেত, কিন্তু শেষ হওয়ার আগেই তুমি সব জেনে গেছো। যাই হোক, এখন সব আমাদেরই, বলেই হাসা শুরু করে। তুই আমার সাথে বেইমানি করেছিস ভালো কথা, কিন্তু নিজের ছেলে অরিয়ানের সাথেও কিভাবে করতে পারলি এমন? লজ্জা লাগেনি? তুই তো মা জাতির কলঙ্ক। ছি, লজ্জা হয় তোর মতো মেয়েকে আমি এত ভালোবেসেছি। ছি, নিজের প্রতি আমার ঘৃণা হচ্ছে। চিৎকার করে বলে উঠে আশিক, কিসের ছেলে? ইমান সব বলেছে আমাকে, এই ছেলে আমার না। আমার বাচ্চা তো হওয়ার সময়ই মারা গিয়েছিল। তুমি তো একে কোথায় থেকে জানি নিয়ে এসেছ কে জানে। ছি, কেমন মা তুই? মায়ের তো আলাদা টান ভালোবাসা থাকে নিজের নারী ছিঁড়া সন্তানের জন্যে, কিন্তু তুই নিজের সন্তানকেই তুই চিনতে পারলি না। তোরে তো আমি খুন করব। তুই কতবার যে আমার বাবা সোনার মাথা পাঠিয়েছিস, আমি কিছু বলিনি। ও বারবার বলেছে বাবা মাকে কিছু বলো না। কিন্তু আমি কি জানতাম তোর মনে কি ছিল?
তুই তো ওকে নিজের বুকের দুধও খাইয়েছিলি, সে দিক দিয়ে কি তোর একটুও মায়া হলো না? জানোয়ার! আরে আমি কি আগে জানতাম নাকি এ আমার ছেলে না? জানলে জীবনেও একে আমার দুধ খাওয়াতাম না। তোদের আমি খুন করব। আর ইমান, এই তোর বন্ধুত্ব, তোর জন্যেই আমি তৌপিকের সাথেও কত বাজে ব্যবহার করেছিলাম। আমি কি তখন জানতাম তুই আর তোর বউ বেইসা অমিতা মিলে এসব করেছিলি? ছি! আর ছি ছি করতে হবে না। তুই নিজে বাঁচলে তো খুন করবি, ইমান। এই থাক না, আমাদের সব কাজ তো শেষ, এদের ছেড়ে দেও। শুধু শুধু খুন খারাপির কি দরকার? অমিতা, শত্রুকে বাঁচিয়ে রাখতে নেই, বুঝলে জান? এই তোরা সবাইকে মেরে চলে আয়। আমি সবই দেখছিলাম কিন্তু কিছু বলিনি, কারণ আমি হাত ছুটাতে শুরু করেছিলাম। অরিয়ানকে দেখে আমি অবাক হয়ে গেলাম, সাথে ওই বেয়াদব ইহানকে দেখেও। অরিয়ান যতবার ওই ডাইনি অমিতাকে মা ডেকেছে, ঠিক ততবার ওই ছেলে তাকে ঘুষি মেরেছে। আর তার জন্মদাত্রী মা বেশ মজা নিচ্ছে। অরিয়ানের মুখ দিয়ে রক্ত ঝরতে লাগে, কিন্তু অরিয়ান হঠাৎ করেই চুপচাপ হয়ে যায়, আর কোনো শব্দই করেনি সে। তারা আশিকে আমাদের সামনেই মাথায় গুলি করে আর গানটা আশিকের হাতে ধরিয়ে দেয়। অরিয়ানকে তারা বাঁধেনি। অরিয়ান বারবার তার মায়ের পা ধরছিল তার বাবাকে ছেড়ে দিতে, কিন্তু প্রতিবারই জবাবে ওই অমিতা লাথি দিয়েছিল। আর তার ছেলে তাকে ইচ্ছামতো মেরেছিল। আশিকে তাদের লোকগুলো মেরে ফেলার পরেই তারা চলে যায়, আর ওদের বলে যায় আমাদের মেরে ফেলতে, কিন্তু আমি অনেক কৌশলে অরিয়ান আর নিজেকে বাঁচিয়ে আমেরিকা চলে যাই। এরপর থেকেই অরিয়ান কেমন যেন হয়ে যায়। আমি অরিয়ানকে 15 বছর পরে তোমার সাথে দেখা হওয়ার পরেই প্রথম হাসতে দেখেছি। অরিয়ান আমেরিকায় নানা বন্ধুদের সাথে মিশত, তাদের মাধ্যমেই সে মেয়েদের প্রতি ঝুঁকে পড়ে, কিন্তু কোনো আকর্ষণ বা মেয়েদের শরীরের নেশার জন্যে না। তারা বুঝিয়েছে নারীদের কষ্ট দেওয়ার উপায় এটা, আর অরিয়ান নারী জাতিকেই ঘৃণা করত, তাই এসব করে বেরিয়েছে। কিন্তু ও সব সময় নেশা করেই মেয়েদের সাথে অমন করত। অরিয়ান খুব কম বয়সে নিজের যোগ্যতা আর বুদ্ধি দিয়ে বিলিয়নার হয়ে ওঠে। দেশে এসেই সে নিজের বাবার সব সম্পত্তি ওদের থেকে কিনে নেয়, কিন্তু কেন যেন ওদের কোনো ক্ষতি করেনি। এখনও সে অমিতাকে খুব ভালোবাসে, তা না হলে সে দিন পালিয়ে যাওয়ার সময় মায়ের লাল শাড়ি নিয়ে পালাতো না। হ্যাঁ, ওই দিন আমরা ওই লোকদের থেকে পালিয়ে যাওয়ার সময় অরিয়ান নিজের মায়ের একটা শাড়ি নিয়ে নেয়, যা এখনও তার কাছে আছে। অরিয়ান এই 15 বছরে নিজেকে পাথর তৈরি করে ফেলেছে, যার মনে না ছিল দয়া আর না ছিল মায়া। কিন্তু তুমি ওর জীবনে এসেই ওকে পরিবর্তন করে দিলে। অরিয়ান এখন হাসতে শিখেছে আর ভালোবাসতেও শিখেছে তোমার জন্যে। আমি চাই তুমি সারা জীবন তার সঙ্গ দেও, ওকে ভালো রাখো। ও তেমন ভালোবাসা পায়নি, তাই একটু বিগড়ে গেছে। ছেলে মেয়েকে ভালো করে গড়ার কারিগর তো মা বাবা, কিন্তু ওর তো তারা ছিল না। কাঁদতে কাঁদতে কথাগুলো বলা শেষ করে। ওয়াসেনাতের বাবা, অরিয়ানের দাদা, ওয়াসেনাত সবাই কাঁদছে, কিন্তু ওয়াসেনাতের কান্নার মাত্রা দেখে সবাই অবাক। সম্পূর্ণ রেস্টুরেন্ট ওয়াসেনাতের দিকে তাকিয়ে আছে। ওয়াসেনাতের বাবা তাকে জড়িয়ে ধরে আছে, তাও ওয়াসেনাতের কান্নার বেগ কমছে না, উল্টা কাঁপাকাঁপি বাড়ছে। এবার অরিয়ানের দাদাও ওয়াসেনাতকে জড়িয়ে ধরে। ওয়াসেনাত লাগামহীনভাবে কাঁদছে। তার কান্না আসলে অরিয়ানের জন্যে না, নিজের মার জন্যে। আল্লাহ তাকে কত ভালো মা দিয়েছে এটা ভেবেই তার কষ্ট হচ্ছে। তার মা তো নিজের চোখ না থাকার পরেও তার কষ্ট হলেই টের পেয়ে যায়।
তাকে কত যত্নে আগলে রাখে। আর অরিয়ান ও কি পেছে জীবনে? কত যন্ত্রণা নিয়েই না থাকে ছেলেটা। কত কষ্ট হয়েছিল তার। তাকে তো তার মা মেরে ফেলতে চেয়েছে। ওয়াসেনাতের আরও জোরে কলিজা ফেটে কান্না পাচ্ছে। যেখানে ওয়াসেনাতের নিজের মা তাকে মাঝে মাঝে খাবার খাওয়ার জন্যে বকলেই তার কলিজা ছিঁড়ার মতো কষ্ট হয়, বুক ফেটে কান্না পায়, সেখানে অরিয়ানকে তো লাথিও মারত, আরও কত কি করেছে তার সাথে তার মা। আল্লাহ জানে। ছোট অরিয়ানের জন্যে ওয়াসেনাতের আরও বেশি কষ্ট হচ্ছে। কেন যেন ওয়াসেনাতের ইচ্ছা করছে অরিয়ানকে জড়িয়ে ধরে বলতে, আমি সব সময় আপনার সাথে থাকব, অনেক ভালোবাসব। কিন্তু অরিয়ান তো তার সামনে নেই। সে ভাবছে পৃথিবীতে এত জঘন্য মাও আছে, কিভাবে সম্ভব? ওয়াসেনাতকে তার বাবা আর দাদাজান ধরে গাড়িতে বসায়। ওয়াসেনাত এক নাগারে কেঁদেই চলেছে। ওয়াসেনাত তার মার কোলে মাথা দিয়ে বিগত 2 ঘন্টা পর্যন্ত কেঁদে কেঁদে চোখমুখ ফুলিয়ে ফেলেছে। ওয়াসেনাতের মা প্রচণ্ড চিন্তিত মুখে মেয়েকে সামলিয়েই চলেছে। ওয়াসেনাতের বাবা এবার প্রচণ্ড রেগে গেছে। এভাবে নিজের মেয়ের চোখের পানি তিনি সহ্য করতে পারে না। তার উপর মেয়েটা রীতিমত ভ্যা ভ্যা করে কেঁদেই চলেছে। এটা জাস্ট উনি মেনে নিতে পারছে না। অন্যদিকে ওয়াসেনাতের ফুফিও বকবক করেই চলেছে তার কথা, অরিয়ান ওয়াসেনাতকে ছেড়ে দিয়েছে তাই তার এত কান্না। ওয়াসেনাতের মা তাকে বহু কষ্টে রাতের খাবার খাইয়ে শুতে নিয়ে যায়। এত কান্নাকাটির মাঝে ওয়াসেনাত নিজের মোবাইলের কথাই ভুলে গেছে। একজন যে তাকে কল করতে করতেই শহীদ হয়ে যাচ্ছে, সেদিকে তার তেমন মনোযোগ নাই বললেই চলে। ওয়াসেনাত আজ তার মাকে নিয়েই ঘুমাবে বলে ঠিক করে। রাত 1টা ছুঁই ছুঁই। অরিয়ান ওয়াসেনাতদের দেয়াল টপলানোর জন্যে প্রস্তুতি নিচ্ছে। আজ সারা দিনে কতবার যে ওয়াসেনাতকে কল করেছে তা তার নিজেরও অজানা। কিন্তু ওয়াসেনাত যে কান্নায় এত বিজি ছিল এটা তার জানা ছিল না। অরিয়ান দেয়াল টপকাতে গিয়ে হাতের কিছু জায়গায় কেটে ফেলেছে। তবে সেদিকে তার বিন্দু মায় ভ্রুক্ষেপ নেই বললেই চলে। তার তো সব চিন্তা চেতনার মানুষ এখন দোতলার কর্নারের রুমে মায়ের কোলে আরামছে ঘুমাচ্ছে। অরিয়ান হাত পা ছিলি হলেও ওয়াসেনাতের বারান্দার সামনে দাঁড়িয়ে পড়ে। চোখে মুখে তার চিন্তারাজ্য। অরিয়ান ওয়াসেনাতের রুমে গুটি গুটি পায়ে গিয়ে বিছানার একপাশে বসে পড়ে। তারপর মনে মনে বলে উঠে, কি আরামের ঘুম দিচ্ছে মহারানী। আর আমি যে সারাদিন টেনশনে কিছু খাইনি, সেদিকে রানী এলিজাবেথের টেনশন নেই বললেই চলে। ফাজিল মেয়ে, এত ঘুম কই থেকে আসে আমিও দেখব। অরিয়ান ফিসফিসেই ওয়াসেনাতকে কিছুক্ষণ ডাকল। কিন্তু তাও তার খবর নাই। এবার অরিয়ান ওয়াসেনাতকে কোলে নেওয়ার জন্য প্রস্তুত হবে, এমন সময় ফিসফিসে কেউ একজন বলে ওঠে, বাবা জীবন, তোমার বউ ওই পাশে। আর আমি কিন্তু তোমার শাশুড়ি মাসও ভুলেও যা করতে যাচ্ছিলে তা করতে যাবে না। তোমার শ্বশুর দেখলে কি হবে আল্লাহ মাবুদ জানে। অরিয়ান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ এখন এক প্রকার বেরিয়ে আসার উপক্রম। ওয়াসেনাতের মা মিটিমিটি হাসছে নিঃশব্দে। তিনি আবার বলে উঠে, দাঁড়িয়েই থাকবে বলে তো আসনি। জানি ওয়াসেনাত কল ধরে নি বলেই তোমার টেনশন হয়েছে, তাই এত দূর আসা। আর এত কষ্ট করে এসে তুমি দাঁড়িয়েই থাকবে নাকি? অরিয়ান এবার মাথা নিচু করে কিছুক্ষণ ওয়াসেনাতের মায়ের কথা ভাবে। কত ভালো মাইনা ওয়াসেনাত পেয়েছে। কিন্তু তারার না ভেবে অপর পাশে চলে যায় আর ওয়াসেনাতকে কোলে তুলে নেয়। তারপর রুমের দরজার দিকে হাঁটা ধরে গন্তব্য ছাদ।
রুমের আলো নিভানো ছিল, তা না হলে ওয়াসেনাতের মা অরিয়ানের মুখ দেখেই হু হা করে হেসে দিত, কারণ তার চেহারাটা দেখার মতো ছিল। অরিয়ান হাঁটছে, তার থেকেও বেশি দেখছে ওয়াসেনাতকে। ওয়াসেনাত পরম যত্নে অরিয়ানের লাল টি শার্ট খামছে ঘুমিয়ে আছে, আর অরিয়ান তার দিকে তাকিয়ে আছে। অরিয়ানের মনে হচ্ছে সে পরিমহল থেকে এক ঘুমন্ত পরীকে তুলে নিয়ে যাচ্ছে, আর এই কিডন্যাপিং টাইপের ভয়াবহ কাজটা করতে তার দারুণ লাগছে, যেন এটা বেশ মজার কাজ। অরিয়ান প্রচণ্ড রেগে থাকলেও ওয়াসেনাতের ঘুমন্ত মুখ দেখে মিনিটে কয়েকবার প্রেমে পড়ে যাচ্ছে। এই প্রেম জিনিসটা যে কি তা এই ঘুমন্ত কুমারী পরীকে না দেখলে সে বুঝতেই পারত না। ওয়াসেনাতের চোখে, মুখে, ঠোঁটের উপরই ভাগে তার অবাধ্য এলোকেশি চুলগুলোর আনা গোনা জারি রয়েছে, যা অরিয়ানকে প্রচণ্ডভাবে বিরক্ত করছে। অরিয়ান কিঞ্চিত ভ্রু কুঁচকে মাঝে মাঝে তাকায় ওয়াসেনাতের দিকে, যার কারণ একমায় এই এলোকেশি চুল। সিঁড়ি খুঁজতে অরিয়ানের হালকা পাতলা কষ্ট হয়েছে, কারণ ওয়াসেনাতের রুমের বিপরীত পাশে সিঁড়ি, তার উপর অরিয়ান ওয়াসেনাতদের ছাদে এই প্রথম যাওয়ার জন্যে পা বাড়িয়েছে। অরিয়ান সিঁড়ি বেয়ে ওঠার সময় হালকা হোঁচট খায়, তাই কিঞ্চিত নড়তেই ওয়াসেনাত জেগে যায়। ওয়াসেনাত তার নীলাভ চোখজোড়া খোলার আগেই তার মনে হচ্ছে সে শূন্যে ভাসছে। ব্যাপারটা প্রচণ্ড ভয়ঙ্কর মনে হচ্ছে তার কাছে। কি আশ্চর্যকর ব্যাপার! কি হচ্ছে তার সাথে এটা সে নিজেও বুঝতে পারছে না। ওয়াসেনাত যখনই মিটিমিটি করে চোখ খুলতে যাবে, ঠিক তখনই অরিয়ান ফিসফিসে বলে উঠে, চোখ খুলে চিৎকার করবে না। আমার হাত দুটিই তোমার কোমর আর তোমাকে জড়িয়ে আছে, সো আমার কাছে তোমাকে চুপ করানোর জাস্ট এটা অপশন আছে। তুমি যদি চাও আমি কিন্তু তা অ্যাপ্লাই করতে পারি। সো কোনটা বেটার অপশন সেটা তুমি নিজেই ডিসাইড কর। ওয়াসেনাত ঠাসঠাস করে নিজের চোখের পাপড়ি জোড়া খুলে ফেলে। সে অবাক হয়ে তাকিয়ে আছে অরিয়ানের দিকে। তার মনে হচ্ছে হয়তো সে স্বপ্নে এমন আজগুবি ঘটনা উপলব্ধি করছে। তাই বলে উঠে, দেখেন আমার না প্রচণ্ড ঘুম পাচ্ছে, সো ডোন্ট ডিস্টার্ব মি। কি শুরু করেছেন স্বপ্নেও এসে এমন ভয়ঙ্করভাবে কথা বলার মনে কি? হুম, বলেন। আজীব তো। কথাটা বলেই চোখ বুজে নেয়। অরিয়ান অবাকের চরম পর্যায়ে আছে। এটা কি হলো? মেয়েটা জেগে জেগেও স্বপ্ন দেখে নাকি? তবে ওয়াসেনাতের মুখ বাঁকিয়ে তার টি শার্ট খামছে, আবার ঘুম যাওয়ার স্টাইলটা অরিয়ানকে প্রচণ্ডভাবে ঘায়েল করেছে। তাই সে মুচকি হেসে বলে উঠে, তাই নাকি? সবই আজীব। যাই হোক, তুমি যে আমাকে নিজে কয়েক ডজন স্বপ্ন দেখে ফেলেছ তা আমার জানা হয়ে গেছে। তবে তুমি কি দেখ স্বপ্নে যদি একটু বলতে জানেমান, উপকৃত হতাম আর কি। কি আর দেখব বলেন? অনেক কিছুই দেখি। যাই হোক, কিন্তু স্বপ্নে তো আমি কখনো উড়তে পারিনি বা বাতাসে ভাসিনি, তবে আজ কেন? চোখ বুজেই ঘুম ঘুম কণ্ঠে বলে উঠে, কারণ স্বপ্নে তো আর আমি তোমাকে কোলে নিয়ে সিঁড়িতে পা বাড়াইনি বেবি। তাই তুমিও ভাসনি বা উড়নি। ওয়াসেনাত এবার বিস্মিত হয়ে চোখ খুলে ফেলে। এবার তার মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে না। এটা যে কতক্ষণই বাস্তব তা অরিয়ানের কাটা কাট জবাবে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। ওয়াসেনাত এবার অরিয়ানের টি শার্ট থেকে হাত সরিয়ে তার বাহুতে খুব জোরেই চিমটি দেয়, যার ফলে অরিয়ান রাগী চোখে তাকিয়ে শব্দ করে উঠে, আউচ্চ! এই মাথা ঠিক আছে তোমার? এভাবে চিমটি দেওয়ার মানে কি? যত সব! অরিয়ান ছাদে এসে ওয়াসেনাতকে পরম যত্নে দোলনায় বসিয়ে দেয়।
ওয়াসেনাত এখনো তার বিস্মিত চোখজোড়া বড় বড় করে অরিয়ানের দিকে তাকায় আছে। অরিয়ান বেশ মজা পাচ্ছে ওয়াসেনাথকে বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলতে পেরে। কিন্তু নিজের মজাটাকে সে প্রকাশ না করেই রাগী গলায় বলে উঠে, হোয়াট, এভাবে তাকিয়ে থাকার মানে কি? আমি অনেক সুন্দর এন্ড হ্যান্ডসাম, সো এবাকে তাকিয়ে নজর দেওয়ার কি আছে? আশ্চর্য তো, আমি কখন নজর দিলাম? আর আমি এখানে কিভাবে এলাম? আপনি বা কোথা থেকে এলেন? আমি আপনার কোলে কি করছিলাম? আম্মু কই? আম্মু তো আমার রুমেই ছিল। হচ্ছেটা কি বলবেন? আর এইভাবে ভ্রু কুচকাবেন না, ঝাঁঝালো গলায় বলে উঠে ওয়াসেনাত। আমি তোমাকে কোয়েশ্চেনের আনসার দিতে আসিনি, নিজের তার আনসার নিতে এসেছি। গট ইট? দাঁত কটমটিয়ে বলে উঠে। কি? এই একদম উঁচু গলায় কথা বলবে না। তুমি আমার কল রিসিভ করনি কেন? হোয়াই? তুমি জানো আমার কি অবস্থা হয়েছে? তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? তুমি চাও আমি তোমার টেনশনে টেনশনে মারা যাই, তাই না? সাহস কি করে হলো আজ সারাদিন আমার কল রিসিভ না করার? কিভাবে? ওয়াসেনাতের বাহু ঝাঁকিয়ে বলে উঠে। ওয়াসেনাতের এত সময় পরে পুরনো কথা মানে অরিয়ানের লাইফের ফার্স্ট হিস্ট্রি মনে পড়ে গেল। অরিয়ানের উপর তার রাগ ছিল, তাও নিমিষে গায়েব হয়ে গেল। কেন যেন অরিয়ানকে তার ভালোভাবে পর্যবেক্ষক করতে ইচ্ছে হল। তাই অরিয়ানের পা থেকে মাথা পর্যন্ত দেখতে শুরু করলো। রাস্তার লাইটগুলোর আলো ছাদ বরাবর পড়ছে, তাতে অরিয়ানের রাগী চেহারা অনায়াসেই দেখা যাচ্ছে। অরিয়ানের পরনে লাল টি শার্ট আর কালো 3/4 প্যান্ট, চুলগুলো এলোমেলো হয়ে আছে। লাইটের আলো এতটাই প্রখর যে অরিয়ানের মাথার বিন্দু বিন্দু ঘামও দেখা যাচ্ছে। ওয়াসেনাতের ধারণা ছিল ঘামের কারণেই মানুষকে গরমের দিনে বাজে লাগে, কিন্তু ব্যাপারটা যে সম্পূর্ণ সত্য তা কিন্তু নয়। ওয়াসেনাতের চোখে এখন অরিয়ানের সৌন্দর্য বৃদ্ধির মূল কারণ হিসেবে অরিয়ানের মাথার ঘামই মনে হচ্ছে। রাগে ফসফস করার কারণে ঠোঁটজোড়া কিঞ্চিত হা করা, নাকের ডগা লাল হয়ে আছে, মনে হয় কেউ ঘুষি দিয়েছে। সামনের চুলগুলো ঘামে একাকার হয়ে গেছে, কিন্তু অবাক করা বিষয় লেপ্টে যায় নাই। কিন্তু কেন? এর উত্তর নেই ওয়াসেনাতের কাছে। অরিয়ানের সবুজ চোখজোড়া দেখে ওয়াসেনাতের অমিতা চৌধুরীর কথা মনে পড়ে গেল। তার চোখজোড়াও কিন্তু সবুজ, তবে অরিয়ানের চাইতে হালকা সবুজের কিছুর মিল থেকেও একটা মা নিজের ছেলেকে চিনতে পারল না। হাস্যকর ব্যাপার, তবে হাসিটা তাচ্ছিল্যের হাসির ব্যাপার। অরিয়ান ওয়াসেনাতের মুখের সামনে 2-3 বার তুড়ি বাজাতেই ওয়াসেনাত তার দিকে তাকায় আর আনমনেই বলে উঠে, দেখতেও দিবেন না নাকি? ওয়াসেনাত কথাটা বলেই মুখে হাত দেয়। আর অরিয়ান তো অবাক হয়ে বলে উঠে, কি হয়েছে বলতো ওয়াসু? কি সব বলছো আজ তুমি? কখনো স্বপ্নের কথা, আবার দেখার কথা, মানে কি? না মানে এই মানে এগুলোর পরেও কিছু বল, নাকি না মানে এই বলতে থাকবে? বুঝলে ওয়াসু বেবি, আমার না মনে হচ্ছে তুমি কিন্তু আমার প্রেমে পড়ে গেছো। কি বল? এমন কিছু না। তবে কেমন কিছু? অরিয়ান কথাগুলো বলতে বলতে ওয়াসেনাতের পাশে বসে পড়ে। তারপর তার কাঁধে মাথা রেখে কিছুক্ষণ বসে থেকে বলে উঠে, প্লিজ ওয়াসু, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি কিন্তু মরেই যাব। তুমি কল রিসিভ করো নি, জানো আমার কি অবস্থা হয়েছিল? দম বন্ধ হয়ে যাচ্ছিল, মনে হচ্ছে কেউ আবার আমার প্রাণ পাখি নিয়ে টানাটানি করছে। কি করব বল? ভয় হয়, বড্ড বেশি ভয়। অরিয়ান খানের ভয় না থাকলেও আশুর ভালোবাসায় মাতাল প্রেমিকের প্রচণ্ড ভয়, কেন জানো? আদরি শুরু বলে উঠে। ওয়াসেনাত কোমল দৃষ্টি নিক্ষেপ করে অরিয়ান আগের মতোই আকাশের দিকে তাকিয়ে বলে উঠে, আমার থালাটা শূন্যে ওয়াসু, ভালোবাসার বড্ড অভাব।
তুমিই তো শেষ ভরসা যে আমার থালা পরিপূর্ণ করে দিতে পারবে নিজের ভালোবাসায়। তাই তো তোমাকে হারাতে পারব না। কিছুতেই না। আমি বড্ড ক্লান্ত ভালোবাসার খোঁজে ঘুরতে ঘুরতে। এবার কি আমি একটু ভালোবাসা পেতে পারি না ওয়াসু? বল না, আমি কি একটুও ভালোবাসা রিজার্ভ করি না? ওয়াসেনাথ অরিয়ানের দিকে তাকিয়ে আছে। তার প্রচণ্ড কষ্ট হচ্ছে অরিয়ানের জন্যে। ছেলেটা সামান্য ভালোবাসার জন্যে এত কষ্টে আছে। ওয়াসেনাথ দীর্ঘশ্বাস নিয়ে সামনে তাকাতে যাবে তখনই অরিয়ানের কাটা ছিঁড়া জায়গাগুলো দেখে আঁতকে ওঠে। সাথে সাথে তার চোখ ভিজে উঠে সে আতঙ্কিত শুরু বলে উঠে, এই আপনার হাত পা ছিল কিভাবে? ঈশ্বর, কত ব্যথা পেয়েছেন? আল্লাহ, পায়ও কেটেছে? খুব ব্যথা করছে তাই না? আপনি বসেন, আমি মেডিসিন নিয়ে আসি। আর আপনি নিশ্চয়ই কিছু খাননি? কেন এমন করছেন বলেন তো, ছোট বাচ্চা নাকি আপনি? ফু ফু ফু, ছিঁড়া জায়গায় ফু দিতে দিতে আর চোখের পানি ফেলতে ফেলতে বলে উঠে। অরিয়ান শুধু হা করে তাকিয়েই আছে। দাদা আর রিমনের পরে এই প্রথম কেউ অতি যত্নে তার ব্যথা অনুভব করছে। কিন্তু এই প্রথম কেউ তার ব্যথা দেখে কান্না করছে। ব্যাপারটা তার জন্যে কত বড় পাওয়া তা সে বুঝাতে পারবে না। সে শুনেছে কান্না ভালোবাসা প্রকাশের মাধ্যম। তাহলে কি ওয়াসেনাথ তাকে ভালোবাসে? কথাটা ভাবতেই তার চোখে মুখে এক ঝলক তৃপ্তির হাসি ফুটে ওঠে। ওয়াসেনাথ ফুফিয়ে ফুফিয়ে কেঁদে উঠতে নেয় মেডিসিন আর খাবার আনতে নিচে যেতে, কিন্তু অরিয়ান হাত ধরে ফেলে। ওয়াসেনাথ বলে উঠে, কি হলো? হাত ছাড়েন। আমি এখনই আসছি খাবার আর মেডিসিন নিয়ে। তুমিই আমার ওয়ান এন্ড অনলি মেডিসিন। একটু হাত বুলিয়ে দিলেই ভালো হয়ে যাবে। কিন্তু তুমি এখন চোখের আড়াল হলে আমি নিজেই শেষ হয়ে যাব। সো বসে পড়ো। আমি তোমাকে দেখলেই সব খিদে ব্যথা বহুদূরে পালিয়ে যায়। তাই বসো প্লিজ। কিন্তু, কোনো কিন্তু না। আমি প্রচণ্ড টায়ার্ড ওয়াসু, অফিসে নতুন ডিলের কাজ চলছে তাই টাইমই পাই না, তাই তো আরও আগে আসতে পারিনি। তার উপর তুমি আমার কল রিসিভ করছিলে না। আমার তো পাগল পাগল লাগছিল, তাই দেখতে চলে এলাম। তুমি হিনা, আমি পাগল হয়ে যাব বললে ভুল হবে মোরে। ওয়াসেনাথ মুখ চেপে বলে উঠে, এই সমস্যা কি আপনার? কথায় কথায় মরে যাব বলেন কেন? ফাইজলামি করা বন্ধ করেন। যত সব বলেই অরিয়ানের ব্যথা জায়গায় হাত বুলাতে শুরু করে। অরিয়ান একদৃষ্টিতে তাকিয়ে আছে। অরিয়ান আর কথা না বাড়িয়ে ওয়াসেনাথকে নিজের কোলে বসিয়ে তার চুলের মাঝে নিজের নাক মুখ ডুবিয়ে দেয়। আর মায়াবী কণ্ঠে বলে উঠে, খুব ভালোবাসি তোমায়, খুব খুব বেশি। অরিয়ান ঘুমিয়ে আছে ওয়াসেনাথের কোমর জড়িয়ে, পেটে মুখ গুজে দোলনায় গুটিসুটি মেরে। আর ওয়াসেনাথও পিছনে গা এলিয়েই ঘুমিয়ে আছে। চাঁদের আলো তাদের ঘিরে বিচরণ করে চলেছে। চারিপাশে আলো আর ফুলগাছের ফুলের সমারোহে ভরপুর ছাদে অতি ভালোবাসার সাগরে ভেসে ঘুমের দেশে তিলিয়ে আছে ওয়াসেনাথ আর অরিয়ান। ভালোবাসা বড়ই বিচিয়ে ব্যাপার। রোদের আলো ওয়াসেনাথের চোখে মুখে পড়তেই ওয়াসেনাথের ঘুম ভেঙে যায়। চোখ খুলে ওয়াসেনাথ নিজেকে নিজের রুমের খাটে আবিষ্কার করে। রোদটা তার রুমের জানালা দিয়ে আসছে। ওয়াসেনাথ ধরপড়িয়ে উঠে বসে। আর ভাবে অরিয়ান গেল কই? তবে কি সে স্বপ্ন দেখেছে? কিন্তু তার তো মনে হয়েছিল বাস্তবে। তবে তো সে ছাদে ছিল, বিছানায় কিভাবে, কখন এল? ওয়াসেনাথের মাথা ঘুরছে। সে আবার বিছানায় চোখ মেলে শুয়ে পড়ে। তার মাথায় এটা ঢুকছে না, কই গেল লোকটা? আজীব লোক একটা।
কখন উদয় হয় আবার কখন গায়েব হয়ে যায়। ওয়াসেনাথ তার মার কথা শুনেই বুঝতে পারে অরিয়ান সত্যিই এসেছিল। তার মার মুখে অরিয়ান কখন গেছে কথাটা শুনে তার বেশ লজ্জাও লেগেছিল। আজ অনেক দিন পরে ওয়াসেনাথ ভার্সিটি যাবে। বিয়ের অনুষ্ঠানের ডেট পিছানো হয়েছে, তাই ওয়াসেনাথ ভার্সিটি যাবে বলে ঠিক করেছে। ওয়াসেনাথ রেডি হয়ে মোবাইল ব্যাগে ডুয়াকাতেই তার মনে পড়ে যায় অরিয়ান তো কালকে ব্যথা পেয়েছিল। একটা কল করবে কি না ভাবছে। বেশি ভেবে কাজ নেই, তাই ওয়াসেনাথ অরিয়ানের নাম্বারে কল দিয়ে বসে। 2-3 বার রিং হওয়ার পরে অরিয়ান রিসিভ করেই বলে উঠে, ও মাই গড জান, সূর্য আজ কোনো দিকে উঠেছে? তুমি নিজে থেকে আমাকে কল করেছ। ভাবা যায়। এই আপনার ভাবা ভাবি নিয়ে আমার কাজ নাই, আগে বলেন আপনি কি কালকে এসেছিলেন? আর আসলেও চলে গেলেন কেন? একবার বলে যাওয়ারও প্রয়োজন মনে হল না? আর আপনার ব্যথার জায়গাগুলোতে মেডিসিন লাগিয়েছেন? কুল বেবি কুল, এত প্রশ্ন একসাথে করার মানে কি? একটা একটা করে কর, আমিও একটা একটা করে জবাব দিব। তো তোমার প্রথম প্রশ্ন, আমি কি এসেছিলাম নাকি? আচ্ছা, তোমার কি মনে হয় স্বপ্নে এসেছিলাম? যদি তাই মনে হয় তবে সেটাই। আর সেকেন্ড প্রশ্ন, আমি বলে যাইনি কেন? তার জন্যে সরি জান, আসলে কাজ ছিল, তোমাকে ডাকতে গিয়েও আর ডাকতে পারিনি। কি সুন্দর করে ঘুমাও তুমি। ঈশ্বর, তোমার ঘুমন্ত মুখ দেখেই আমার জীবন পার করতে পারব। তোমাকে কোলে করেই আমি নিয়ে এসেছি, সো ভয় পাওয়ার কারণ নেই। কেউ দেখেও নি, আর দেখলেও কি আমার বউ আমি কোলে নিয়ে ঘুরি বা মাথায় নিয়ে কার বাপের কি? আর তৃতীয় প্রশ্ন, মেডিসিন? তা তো তোমার কাছ থেকেই নিয়ে এসেছি। তোমার ছোঁয়া পেয়েই ব্যথারা ফুসফস। আর আজকে আমার কিছু কাজ আছে, তাই তোমাকে ভার্সিটি নিতে পারবো না, কিন্তু আমি আসার সময় নিয়ে আসব। গাড়ি পাঠিয়ে দিয়েছি, গাড়িতে করেই যাবে। গড ইট। আপনি কিভাবে জানলেন আমি ভার্সিটি যাব? আমি তো তোমার মুভমেন্ট দেখেই সব বুঝতে পারি জানেমান। আর তুমি যে ভার্সিটি যাওয়ার জন্যেই মোবাইল ব্যাগে ঢুকাতে যাচ্ছে তা আমি জানি, তা না হলে তুমি যে মেয়ে, মোবাইল এক দেশে তুমি আর এক দেশে। এখন খাওয়া দাওয়া করে যাও, বাই, কাজ আছে। ওয়াসেনাথ হাবুলের মতো মোবাইলের দিকে তাকিয়ে আছে। কি হলো তার সাথে এটা তার জানা নেই। মনে হচ্ছে হঠাৎ বৃষ্টি এল আবার চলেও গেল। আজীব ব্যাপার। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। পিচডালাই রাস্তাটার রংটাও বৃষ্টির পানিতে বেশ সুন্দর মনে হচ্ছে। ভার্সিটির ক্লাস শেষে সব মেয়ে ছেলেরা ছাউনিতে দাঁড়িয়ে আছে, কিন্তু ওয়াসেনাথ বৃষ্টিতে ভিজছে। বৃষ্টি তার অতি প্রিয়, তাই এভাবে ভিজা। রিমি চেঁচিয়ে চেঁচিয়ে টায়াদ। ওয়াসেনাথ সূক্ষ্ম দৃষ্টিতে বৃষ্টির প্রতিটি ফোঁটা উপভোগ করছে। হঠাৎ এক বিশাল গাড়ি তার সামনে এসে দাঁড়ায়। ওয়াসেনাথ কিছুটা দূরে সরে দাঁড়ায়। গাড়ি থেকে একজন লোক একটা ছাতা নিয়ে বাহিরে আসে। সে মনে হচ্ছে বডিগার্ডস। অপর পাশের দরজা খুলে অরিয়ানকে দেখে উপস্থিত সবাই মোটামোটা অবাক হয়ে তাকিয়ে আছে। সাথে ওয়াসেনাথও। অরিয়ানের হাতে খুব সুন্দর একগুচ্ছ সাদা গোলাপ, যাতে খুব সুন্দর করে সাজানো ফুটন্ত সাদা গোলাপ। উপস্থিত সবাই অতি আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। অরিয়ান ফরমাল লুকে আছে। কালো ব্লেজার, কালো প্যান্ট, সাথে কালো শু। ভিতরে সাদা শার্ট যার কলার জড়িয়ে কালো টাই, যার নাট হালকা ঢিলা হয়ে আছে। শার্টের উপরের কিছু বুতাম খোলা। সবুজ চোখগুলো কালো সানগ্লাসে আবৃত।
অরিয়ান ধীর পায়ে হেঁটে ওয়াসেনাতের সামনে এসে দাঁড়ায়। ওয়াসেনাত অবাক হয় এটা দেখে। অরিয়ান এসেছে ভালো কথা, কিন্তু ফুল হাতে কেন? অরিয়ান বাঁকা হেসে তার হাতের ফুলগুলো এক হাতে নিয়ে নিজের ব্লেজার খুলে ফেলে, তারপর নিজের বডি গার্ডসের হাতে দিয়ে দেয়। শুধু ব্লেজার খুলেনি, টাইটাও খুলে ফেলে। এবার সে নিজের হাতা ভাঁজ করা শুরু করে। সানগ্লাসটা বডি গার্ডসের হাতে দিয়ে তাকে ছাতা নিয়ে সরে দাঁড়াতে ইশারা করে, কিন্তু বডি গার্ডস বলে উঠে, স্যার, বড় স্যার বলেছে আপনার কাছে কাছে থাকার জন্যে। অরিয়ান জবাব না দিয়ে সবুজ চোখজোড়া লাল করে তাকাতেই সে সরে দাঁড়ায়। অরিয়ান এবার ওয়াসেনাতের সামনে বরাবর দাঁড়ায়। রাস্তার আশেপাশে সবার দৃষ্টি তাদের দিকে। ওয়াসেনাত চারিপাশে একবার চোখ বুলিয়ে নেয়। বৃষ্টির ফোঁটাগুলো ওয়াসেনাত আর অরিয়ান দুজনকেই নিজেদের আপন রঙে সাজিয়ে যাচ্ছে। ওয়াসেনাত আগেই ভিজে চপচুপে হয়ে গিয়েছিল, এখন তো তার সাথে অরিয়ানও নিজেকে ভিজিয়ে ফেলেছে। অরিয়ানের সাদা শার্টে বৃষ্টির অগণিত ফোঁটা পড়ে তা ভিজিয়ে ফেলেছে, আর কারণে শার্ট বেদ করে তার সিক্সপ্যাক বডি দৃশ্যমান। শুধু যে মেয়েরা তাকিয়ে আছে তা কিন্তু নয়, ছেলেরাও তাকিয়ে আছে অরিয়ানের দিকে। দুজনের চোখের পাপড়ি বেয়ে পানি পড়ছে। অরিয়ান এবার হাঁটু গেড়ে পিচডালাই করা রাস্তার উপর ওয়াসেনাতের সামনে বসে পড়ে। আকস্মিক এমন ঘটনায় ওয়াসেনাত সহ সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। অরিয়ান মুচকি হেসে ফুলগুলো ওয়াসেনাতের সামনে বাড়িয়ে দেয় আর নিজের কোমল গলায় বলে উঠে, তোমায় প্রথম দেখেছিলাম ইচ্ছা কালক রশ্মির মাঝে, তখনও আমি ছিলাম গন্তব্যবিহীন এক পথিক, যার না আছে কুল না আছে ডাল। অন্ধকার আচ্ছন্ন ছিল আমার গন্তব্যবিহীন জীবন। তুমি প্রথম আলোক বর্ষণ করেছিলে আমার মাঝে তখনও, কিন্তু আমি তোমার প্রেমে পাগল হই। নিৎক্ষন্ত ছিল এক ঘোর লাগানো নেশা, যা তোমার প্রতি আমাকে টানত। প্রেম জিনিসটা কি তা আমার জানা নেই, তবুও পড়েছি সেই সোনালি আলোর আভাযুক্ত পরীর কোমল চাহনিরও প্রেমে পড়েছিলাম, সেই হলুদ করিয়ে কিনা মার্কার কামড়ে বাচ্চাদের পড়াতে মগ্ন ছিল। তোমার প্রতিটা স্টেপস আমাকে প্রেমে পড়তে বাধ্য করেছে, ঘায়ল করেছে আমার মনের একুল উকুল সব কুল। তুমি ছাড়া তো আমি এখন কুল খিজেই পাই না। কথাটা বলে হালকা মাথা ঝাঁকিয়ে হেসে উঠে, তবে সব প্রেমে পড়া ছাড়িয়েছে তোমার নীলাভ চোখের কাজল। এই চোখের কাজল আমাকে শুধু ঘায়েল করে নি করেছে নিঃশেষ। আমি তো মরেছি তখনই যখন তুমি কাজল রাঙা নীলাভ চোখ তুলে তাকিয়েছিলে। সেই জায়গায় সেদিন শেষ হয়েছি তোমাতে, বুকের বা পাশে হাত দিয়ে। কিন্তু এখন আর তোমার প্রতি প্রেম আসে না। না, আমি তোমার প্রেমে পড়ি। প্রেম কি জানো? প্রেম অপূর্ণতার প্রতীক, যা পূর্ণতা পায় না। তাই প্রেম আমার জীবনে তুমি নামের মানুষটি কিন্তু এখন আর অপূর্ণতায় ভাস না। কিভাবে ভাসবে বল? এখন তো তুমি আমার জীবনে পূর্ণতা। এখন আমি প্রতিনিয়ত তোমার প্রেমে নয় ভালোবাসায় ডুবি, প্রতিটি মুহূর্তে তোমার ভালোবাসায় মরি। তুমি এখন নিজের প্রতিটি পদক্ষেপে আমাকে প্রেমে ফেল না, নাকি ঘায়েল করো। তুমি এখন আমাকে ভালোবাসার মায়া জালে আটকে রাখো। আমি কখনো কাউকে ভালোবাসার মানুষের কাছে নিজের ফিলিংস প্রকাশ করতে দেখিনি, নাকি নিজে কখনো করেছিস? বাকি সবার মতো তোমাকে আমি আমার ফিলিংস ব্যক্ত করতে পারবো না, কিন্তু নিজের মতো করে বলতে পারবো। কারণ আমি জানি আমার তুমি যে মানুষটা, তার কাছে পৃথিবীর কঠিন কিছুই জায়গা পায় না। পৃথিবীর তেমন কোনো কিছু তাকে তেমন টানে না। করণ তার কাছে মানে হয় এত কিছু জেনে বা বুঝে কি হবে প্রয়োজন, শুধু মনের সাথে মনের মিল, মায়ার সাথে মায়ার ভাব, অশ্রুর সাথে অশ্রুর টান, ভালোবাসার সাথে ভালোবাসার বাঁধনতাই। আমিও তাকে ভালোবাসার বাঁধনে বাঁধতে চাই। এহে অপসরী, আমি কি তোমার নীলাভ চোখের ভালোবাসায় নিজেকে আটকাতে পারি? আমি কি আমার হৃদয় তোমার মতো ফুলকে অনুমতি নিয়ে স্থান দিতে পারি? আমি যে তোমাকে আমার ফেইরিপরি বানিয়েছি, চাই তুমি শুধু আমার বুকের ফুল হয়ে থাক। জানি না তোমায় কতটুকু যত্নে রাখতে পারব, শুধু জানি আমার হৃদয়ের প্রতিটি ভালোবাসায় শুধু তুমি।
ভালোবাসি হে তোমাকে আমি ভালোবাসি, কতটুকু ভালোবাসি বলতে পারবো না, কিন্তু যতটুকু ভালোবাসি তা আমার এবং তোমার জন্যে যথেষ্ট এবং অপূর্ণ। আমি ওই আল্লাহ যিনি আমাকে তোমাকে সবাইকে সৃষ্টি করেছে, তাকে এবং আকাশ, বাতাস, মেঘের আড়ালে লুকায়িত সূর্য, এই বৃষ্টির প্রতিটি ফোঁটা, এই জনতা, আর এই হৃদয়ের বিশ্বাসকে সাক্ষী রেখে বলছি আমি শুধু তোমাকেই ভালোবাসি, যা অনন্তকালের জন্যে তুমি আর একবার আমার সাথে বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চাও, যা প্রেমকে ভালোবাসার নাম দিয়ে পূর্ণতা দেয়। এক হাতে ফুল আর এক হাতে একটি চুড়ি নিয়ে বলে উঠে। পরিবেশ এখন পিনপিনে নীরব। ঝিরিঝিরি বাতাসের উত্তাপ চলছে, বৃষ্টি অপন গতিতে বয়ে চলেছে। রাস্তায় দাঁড়ানো সকল মানুষের মনে একরকম উৎসাহ ভাবে। খানের বেশিরভাগ মেয়েরই অরিয়ান ক্রাশ, কিন্তু অরিয়ানের এমন হৃদয় কাঁপানো অনুভূতি, মিশকিত ভালোবাসা প্রকাশের ধরন দেখে সবার মনেই একটি চাওয়া ওয়াসেনাতের মুখে হ্যাঁ। সবাই একদৃষ্টিতে তাকিয়ে আছে। কারো চোখের পাতা পড়ছে না। রিমি তো পারছে না ওয়াসেনাতকে ঠাটিয়ে চর বসিয়ে দিতে। শালি এত সুন্দর করে তোরে প্রপোজ করছে আর তুই ভেবাচেকা খাইয়া দাঁড়াইয়া আছিস। ভাবতেই রিমির মাথা ফেটে যাচ্ছে। অরিয়ান এখনো বসে আছে। তার মাঝে ক্লান্তির ছাপ থাকলেও বিরক্তির কোনো ছাপ নেই। ভাব দেখে মনে হবে সারা জীবন এভাবে হাঁটু গেড়ে বসে থেকেই কাটিয়ে দিতে পারবে। ওয়াসেনাত বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। অরিয়ানের সবগুলো কথাই তার কোমল হৃদয়ে গেঁথে গেছে। সেও অনেক কথা বলতে চাচ্ছে কিন্তু পারছে না। কেন যেন তার মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। মনে হচ্ছে কথাগুলো গলায় আটকা পড়ছে। হাতটাও বাড়াতে পারছে না। তার নিজেকে রোবট মনে হচ্ছে। মালিক রিমোট টিপা ছাড়া সে লড়তেও পারবে না এমন। আমাদের আমজনতা এবার ওয়াসেনাতের উপর বিরক্ত। তাদের মাঝে এক মেয়ে বলে উঠে, কি হলো, আপনি কিছু বলছে না কেন? এত সুন্দর করে প্রপোজাল দিতে তো আমি জীবনেও দেখিনি, তার উপর সোজা বিয়ের। ঈশ্বর কি কিউট লাগছে অরিয়ানকে। অরিয়ান আপনি আমার ক্রাশ। দেখেন, কবি সাহিত্যিকরা বলেছে তাকেই ভালোবাসেন যে আপনাকে বেশি ভালোবাসে, তাকে নয় যাকে আপনিই বেশি ভালোবাসেন। সো আমি আপনাকে অনেক ভালোবাসি, আমাকে এভাবে প্রপোজ করে না। দাঁত কেলিয়ে বলে উঠে, তাই নাকি? কিন্তু আমি তো বুকিং, সো নো চান্স। এই মায়াবী রানী প্রপোজ একসেপ্ট করলেও আমি তার, না করলেও আমি তার। তাই আর কিছুই করার নেই। এই মেয়ে বাদে অরিয়ানের বুকের ফুল আর কেউ হতে পারবে বলে আমার মনে হয় না। এবার উপরওয়ালা কি করে তা তো বলা যায় না। আর এই মেয়েকেই আল্লাহ আমার পাঁজরের হাড় দিয়ে তৈরি করেছে, সো উপরওয়ালাও এটাই চায়। ওয়াসেনাতের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে উঠে, আচ্ছা, আপনি কিভাবে জানেন যে ওকেই আপনার পাঁজরের হাড় দিয়ে আল্লাহ তৈরি করেছে? মনে হয় তুমি আমার কথা মনোযোগ দিয়ে শুননি। আমি কিন্তু বলেছি আর একবার বিয়ের কথা। শো ও কিন্তু আমার ওয়ান এন্ড অনলি বউ, কি বউ ঠিক বলছি না? ভ্রু নাচিয়ে বলে উঠে। এবার সবাই চিৎকার করে বলে উঠে, হ্যাঁ বলে দিন প্লিজ, বেচারা আর কতক্ষণ এভাবে থাকবে? অরিয়ান এখনো ওয়াসেনাতের দিকে তাকিয়ে আছে। এবার সে বলে উঠে, হ্যাঁ, না বলার হলে সমস্যা নেই, কিন্তু আর বেশিক্ষণ এভাবে থাকলে তুমি অসুস্থ হয়ে যাবে। সো না বলার হলে বলে দেও। তোমাকে আমি এভাবে ভিজতে দিতে পারবো না। যা খুশি বল ফাস্ট। রিমি এবার না পারতে মাথার উপরে হাত দিয়ে ছাউনি থেকে নেমে এসে ওয়াসেনাতকে ধাক্কা দিয়ে বলে উঠে, তোরে এক বিশাল লাথি দিয়ে দেশের বাইরে পাঠাই দিমু। ভাইয়া আর কতক্ষণ এভাবে বসে থাকবে? বসাটা সমস্যা না, ওর ভিজাটা সমস্যা। আর আমি সারা জীবন এভাবে বসে থাকতে পারবো, এটা কোনো সমস্যা না। ওয়াসেনাত এবার অরিয়ানের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে।
তার লং জামাটা মাটিতে লুটিয়ে পড়েছে। ওয়াসেনাত কাপা কাপা হাতে ফুলগুলো নেয় আর নিজের হেজাবে আবৃত মাথাটা ঝাঁকানো শুরু করে, যার মানে এটাই, হ্যাঁ আমি রাজি। চোখগুলো তার পানিতে ভিজে উঠেছে, ঠোঁট এক অদ্ভুত হাসি ঝুলে আছে। অরিয়ান তার ঠোঁটগুলোকে প্রসারিত করে হালকা দাঁত বের করে হাসে। তারপর হাতের চুড়িটি ওয়াসেনাতের হাতে পরিয়ে দেয়। সবাই রাস্তা কাঁপানো করতালি দিতে থাকে। কয়েকজন এই বৃষ্টিতে নেমে আসে। তারপর অরিয়ানকে উদ্দেশ্যে করে একজন বলে উঠে, ভাইয়া, আপনার ভালোবাসা দেখে আমি তো ফিদা। আর আপনাদের দারুণ মানিয়েছে। দেখেই বোঝা যায় মেড ফর ইচ আদার। তবে একটা কথা বুঝলাম না, আপনাদের তো বিয়ে হয়েছে, তবে আবার বিয়েই বা কেন, আর এভাবে প্রপোজই বা কেন? বিয়েটা একটু ভিন্নভাবে হয়েছে, তাই আবার বিয়ে। এখন এটা বল না কিভাবে। বলতে পারবো না। আর প্রপোজ ওকে বিয়ের আগেই একবার করতে চেয়েছিলাম, কিন্তু তখন ব্যাপারটা অন্যরকম হয়ে গেছিল। তাই ভাবলাম ভালো যখন বেসেছি, তবে কেন নিজের ভালোবাসা প্রকাশ করব না। আর আমি সব সময় আমার ভালোবাসা জনসম্মুখে প্রকাশ করতে চাই, কারণ আমার ভালোবাসা সবার চোখে স্বীকৃতি পাক, এটাই আমি চাই। আড়ালে ভালোবাসা থাকে না, ভালোবাসা তো প্রকাশের জিনিস। ওয়াও ভাইয়া, আপনার কথায় আপনার মতোই দমের। যাই হোক, এটা বুঝলাম না, আংটির বদলে চুড়ি কেন? দাদিজানের চুড়ি। বংশ পরম্পরা ক্রমে এসেছে, তাই এটা দিয়েই প্রপোজ করলাম, যাতে ভালোবাসা এবং দোয়া মিক্স থাকে। যাই হোক ভাই, আমার বউ ভিজে কুপোকাত হয়ে গেছে, সো এখন গণমাধ্যমে বসতে পারবো না, বলেই হাসা শুরু করে। সবাই হাসছে। কার পূর্ণতা দেখলে মানুষের মনে আলাদা সুখ জাগে। প্রকৃতির নিয়ম এটা। অরিয়ান এবার ওয়াসেনাতের কাছে গিয়ে দাঁড়ায়। ওয়াসেনাত অরিয়ানের উদ্দেশ্যে করে বলে উঠে, এত ভালোবাসা কথা থেকে আসে বলবেন প্লিজ, বেঙ্গমা করে বলে উঠে। এখান থেকে, বুকে হাত দিয়ে। আপনি যে পাগল তা কিন্তু আমি শখে বলিনি, জানেন? জানি। রান্না যে করে সেই তো আগে টেস্ট জানবে, তাই নয় কি? ভ্রু নাচিয়ে। মনে। তুমি তো পাগল বানালে, সো তুমি জানাটাই কি স্বাভাবিক নয়? ঠোঁট শয়তান হাসি ঝুলিয়ে। হোয়াট? আমি পাগল বানিয়েছি মানে কি? রাগী ভাবে। তা নয় তো কি বেবি। এই হোসান, আমার ব্লেজারটা দেও, বডি গার্ডসকে উদ্দেশ করে বলে উঠে। ওয়াসেনাত চোখমুখ শক্ত করে রাগী লুকে তাকিয়ে আছে। অরিয়ান তার ব্লেজার দিয়ে ওয়াসেনাতের বাহু ডেকে দেয়। তারপর ছাতাটা তারা রিমিরকে উদ্দেশ করে বড়িয়ে দেয়। রিমি ছাতা হাতে নিয়ে ওয়াসেনাতকে ধাক্কা দিতে দিতে গাড়ির সামনে নিয়ে উঠে বসতে বলে। ওয়াসেনাত প্রচণ্ড রাগ মাথায় নিয়ে অরিয়ানের গাড়িতে উঠে। তার এখন অরিয়ানকে কাঁচা চিবাইতে মন চাচ্ছে। পাগল করেছে মানে কি? এই ব্যাপারটা সে মানতে পারছে না। আবার আজকে অরিয়ানের বলা কথাগুলো তার কানে বাজতেই সে মুচকি হাসি দেয়। যাবে বলে তৃপ্তিময় হাসি। ভালোবাসার তৃপ্তিতে দুজনই হাসছে। কেউ লুকিং গ্লাসে প্রিয়সীর বৃষ্টির ফোঁটাযুক্ত চেহারা দেখে, আবার কেউ প্রিয়তর ভালোবাসা মিক্সত কথা মনে করে। চলবে।